আচ্ছা, আমি গতকালকের ক্লাসে ওয়ার্ক টুলটা শিখাইছিলাম, এটাতে কারো সমস্যা হয়েছে? মানে শোভন বললো ওর সমস্যা হচ্ছে, আর বাকি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলতেন। ওয়ার্ক অথবা র্যাপ, যেটাই বলেন। আচ্ছা, আমি এই টুলটা আরেকবার শর্টকাটে দেখাই দিই। টপ প্লেনে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর লেখাটা আমি দেখাইছিলাম বিয়ারিং এর একটা প্লেনে, যেহেতু এটা করা ছিল আমার আর টাইম কম ছিল ওই জন্য। তো আমি এমনিতে একটা কার্ভ, একটা অবজেক্ট বানাই, এখানে বানায় সেটা দিয়ে। না না, এরকম এরকম কিছু নয়, তবে তবে ওই যে প্লেনটা আমি নিচ্ছি সেই প্লেনের সাথে আমার যে পার্টটা সেটা প্যারালাল থাকলে বেটার। আমি যদি ফ্রন্ট প্লেনে স্কেচটা করি, ফর এক্সাম্পল আর্ক নিলাম, 3 পয়েন্ট আর্ক। দেন এটাকে সেন্টার লাইন ওইটার সাথে এটা একটু রিলেশন দিয়ে দিলাম, হরিজন্টাল করে নিলাম, ঠিক আছে। তারপরে আমি এটা মিড পয়েন্ট যেটা হয়ে গেছে আমার, জাস্ট এটা একটা ডাইমেনশন দিয়ে 6 ইঞ্চি, আর এটার একটা রেডিয়াস দিয়ে 4। এটাকে এখন অফসেট করে, অফসেট করবো আমি সমস্যা নেই। স্কেচ ক্লোজ করার জন্য অলওয়েজ মাথায় রাখতে হবে, যেটা শিখতেছি সেটা শুধুমাত্র সেটার জন্যই না, অন্যান্য বিভিন্ন কাজে লাগানো যাবে, এটা মাথায় রাখতে হবে। আমি এটা দিয়ে কি করতে পারি, আমি একটা আর্ক নিচ্ছি, এই আর্কটাকে এক্সট্রুডেড বস বেস করে মিড প্লেন থেকে করি। আর একটু স্লো যায় করি, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার এক্সপ্লেন করি কি করছি। আমি এখানে ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করছি। স্কেচে যে সেই স্কেচটা হলো এটা। প্রথমে আমি একটা কার্ভ নিয়েছিলাম, সেই কার্ভটাকে দুই পাশে সমান রাখার জন্য এই অরিজিন পয়েন্টের আমি আরেকটা রেফারেন্স লাইন নিয়েছিলাম। তো এই রেফারেন্স লাইনের সাথে এটার একটা রিলেশন দিছিলাম আমি, এই যে মিড পয়েন্ট। মিড পয়েন্টে আমার এটা কানেক্টেড হওয়ার কারণে আমার দুই পাশের দূরত্ব সমান, 3 3 6 ইঞ্চি আছে। তারপরে আমি এই স্কেচটাকে ডিফাইন করার পরে রেডিয়াস দিয়ে এখানে এবং এখানে লেন্থটা দিয়ে আমি কি করছি, এখানে এটা অফসেট করছি। এখান থেকে এটা 2 মিলিমিটার ভিতরের দিকে অফসেট করছি এই অফসেট টুলের মাধ্যমে। অফসেট করার পরে আমি দেখছি যে এখানে আমার কানেক্টেড নাই, মানে ওপেন স্কেচ ছিল। সেই ওপেন স্কেচটাকে আমি জাস্ট লাইন টুলের মাধ্যমে কানেক্ট করে তারপরে বাড়তি অংশ ট্রিম করে দিছি। তারপরে আমার এরকম একটা ক্লোজড স্কেচ চলে আসছে। তারপরে আমি এটাকে আগের যে বস বেস কমান্ড সেটা দিয়েই আহ, এটা বর্ধিত করে নেব আর কি। হ্যাঁ, মিড পয়েন্ট না, মিড প্লেন থেকে আমি এটা করবো। যে কোনো প্লেনে করা যায়, মানে যে কোনো কিছু করা যায় এখানে। চাইলে এখানে 4 ইঞ্চির ইয়েতেও করা যায়, সমস্যা নেই। ব্লাইন্ড করে করা যায়, মিড প্লেন করে করা যায়, এখানে এটার জন্য কোনো ধরা বাঁধা কিছু নয়। আমার এরকম একটা সারফেস আমি ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে, একটা কার্ভ সারফেস। এখন আমার টার্গেট হলো যে আমি এই কার্ভের উপরে লিখবো কিছু, অথবা কোনো একটা ছবি এখানে অ্যাড করবো, বা যে কোনো কোনো একটা কিছু একটা এখানে করবো, ঠিক আছে। তো যে কোনো ডিজাইন হতে পারে, শুধু লিখাই না। আমি গতদিন লিখা দিয়ে দেখাইছি তাই, বাট এখানে আপনার দেখা যাচ্ছে যে একটা ত্রিভুজ কাটবেন, এখানে এখানে একটা ত্রিভুজ কাটবেন, বা এখানে একটা রেক্টেঙ্গেল কাটবেন। এখানে যদি আপনি একটা রেক্টেঙ্গেল কাট করতে চান, তাহলে আপনার হাতে অপশন আছে দুইটা। একটা আপনাকে এই টপ প্লেনে রেক্টেঙ্গেল আঁকায় সেটাকে কাট দিয়ে পার করে দিতে হবে, যেটা যেটা খুব একটা মানে ভালো হবে না, কারণ আপনার এখানে যেই এজটা তৈরি হবে সেটা সোজা কাটতেছে, আর কিন্তু আপনার এখানে একটা কার্ভ। যার কারণে আমরা চাইলে এটাকে ওয়ার্ক টুলের মাধ্যমে করতে পারি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা একটু করে দেখাই। আমি এখানে যদি একটা সেন্টার রেক্টেঙ্গেল নিই,
ডিফাইন করে দিই 1.5 ইঞ্চি ধরে নিলাম, এটা 0.65 বাই 0.65। এটার সাথে এখন এটাকে আমি চাচ্ছি যে এই কার্ডটা এখানে আমি যদি ডাইরেক্ট এক্সট্রুডেড কার্ড দিয়ে দেখেন কি হয়। এটা করে দিই। এই যে দেখেন এই জায়গাটা খেয়াল করেন এরকম আসতেছে। তো আমার ধারণা ওয়ার্ক করলে হয়তো বা এরকম আসবে না, যদি আমি এটা করে দেখি না, এই জন্য শিওরলি বলতে পারতেছি না। চলেন আমরা করে ট্রাই করে দেখি। স্কেচ থেকে বেরোবো, উপরে ফিচার টুলে যাব, দেন র্যাপ। স্কেচ থেকে এক্সিট করলে র্যাপ হয়ে যেতেছে, আসবে না। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে স্কেচটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, আমাদেরকে এখন ফেস সিলেক্ট করতে বলছে আমরা কোন ফেসে এই টুলটা ব্যবহার করতে হচ্ছে। আমি এই ফেসটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এইখান থেকে এটা এই জায়গাটাতে কাটতেছে, এটা অবশ্যই ডিবস সিলেক্ট করতে হবে। আর এটা 5 ইঞ্চি। ডিবসে ফেড টু ওয়ার্ক দ্য থিকনেস স্পেসিফাইড মে বি টু হাই, ট্রাই চেঞ্জিং দ্য থিকনেস। আচ্ছা এটা যদি আমি 2.5 মিলিমিটার দিলে হবে, হবে না। আচ্ছা হয়েছে। এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, একটু আগে যখন আমি এক্সট্রুডেড কাট করছি, আচ্ছা আমি এটা আবার ওই ইয়েটা আবার করে দেখি। এক্সট্রুডেড কাটটা আমি দিয়ে দেখি। এক্সট্রুডেড কাটটা যখন আমি তখন সাপোজ ধরেন আমি ব্লাইন্ড করে এটাকে যতদূর দরকার ততদূর নিয়ে নিলাম, আমি জয়েন্ট সেট করে বের হয়ে গেছে মানে সমস্যা নাই, আমার কেটে দিতে হবে। এই যে কাটটা, এটার এই যে এজ, এটা আর এটা কিন্তু আপনার কিভাবে আছে জানেন? একটু এই যে দেখেন এটার এই জায়গাটা এরকম স্ট্রেট গেছে, কারণ আমাদের কাটিং টুল যেটা সেটা স্ট্রেট কাট করছে। তো আমার কখনো তো এরকম হতে পারে যে আমার এখানে স্ট্রেট কাট দরকার নাই, আমার কি দরকার, আমার এই যে এটার সাপেক্ষে সমান্তরাল ভাবে যেন কাটে। এটা কিন্তু এটার সাপেক্ষে মানে নর্মাল কাটে না, নর্মাল টু দিস আর্ক। এই আর্কের নর্মালি কিন্তু এই কাটিং টুলটা ব্যবহৃত হয় না, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। এই টুলটা কাটছে আপনার এই প্লেনের সমান্তরালে, অর্থাৎ প্লেনের উপরে লম্ব হয়ে গেছে। এখন আমার প্রয়োজন ছিল হলো অন্যরকম, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমি যে কোনো স্কেচ এখানে নিয়ে আমি সেটাকে, এখানে আমার স্কেচটা কিন্তু এক্স্যাক্টলি ওইখানেও নাই, বাইরে আছে, তারপরেও আমার ওই প্লেনের উপরে কাটিংটা পড়তেছে, খেয়াল করুন। স্কেচটা সিলেক্ট করে আমি র্যাপে ক্লিক করলাম, দেন ডিবোস, এটা 2.5 না আমি সারফেস এখানে দিই নাই, এই যে সারফেসটা সিলেক্ট করতে বলতেছে, আমি সারফেস সিলেক্ট করে, আচ্ছা এটা বাইরে গেল কিভাবে? আমরা কি কোনো কিছু চেঞ্জ করছি? না না না, এটা বেড়ে আসছে মানে অবশ্যই কোথাও কোনো কিছু চেঞ্জ করছি তাহলে। ও এখানে ইয়েটা চেঞ্জ হয়েছে, অরিজিন পয়েন্টের লোকেশনটা চেঞ্জ হয়েছে। আমার অরিজিনটা ছিল সেন্টারে, বাট এটার ক্ষেত্রে অরিজিনটা সাইডে চলে আসছে। আচ্ছা আমি এটাকে এই রিলেশনটা দেখবো, এটা তো ভাবার বিষয় দেখতে হবে। আচ্ছা এখানে যে গজ বেসটা করছিলাম প্রথমে সেটা মিড প্লেনেই তো আছে, এটা যদি মিড প্লেনে না থাকে, আচ্ছা আমরা চেঞ্জ করছিলাম একটু আগে কাটিং টুলের সময়, ওই সময়টাতে মনে হয় এটার সাথে এটা ইন্টারফেয়ার করছে। আমার এটা মিড প্লেনে যদি না থাকে তাহলে আমার অরিজিনটা দেখেন, এবার এখন কিন্তু অরিজিনটা মিড প্লেনে আছে, যদি টপ ভিউতে যায় মিড পয়েন্ট আছে, যেটা ওকে করে দিই তাহলে এটা মিড পয়েন্টে থাকবে। ঠিক আছে।
সরে যাচ্ছে, এটা অর্ধেকে নিচ্ছে। আচ্ছা, আমরা রিডু করি। সেন্টারে তো দেখাই যাচ্ছে, ঠিক আছে। এই স্কেচটা ব্যবহার করে আমরা এক্সট্রুডেড বস বেস করবো। ও সরি সরি সরি, এখানে না না, এখানে সবকিছুই ঠিক আছে। আমি এখানে এটা ক্রস সেকশন মোডে আছে, এই যে দেখেন সেকশন মোডে আছে এটা। সরি সরি, আমি এটা নোটিস করি না একদম, সরি। এটা খেয়াল করতে হতো, আমি খেয়াল করি। যাই হোক, সরি ফর দ্য মিস্টেক। আমি যেটা বলতেছিলাম, তাহলে এখানে ফেরত যাই। এই স্কেচটাকে যদি আমি র্যাপ করি এই পিসে, দেখেন এখন এটার যে ক্রস সেকশনটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এই যে কাটিংটা বসছে সেটা এই আর্ক এর সাথে পারপেন্ডিকুলার বসছে, মানে লম্বা লম্বা ভাবে আসছে, ঠিক আছে। তো এরকম আমি একটা সিম্পল উদাহরণ দিলাম এটা। এরকম আরো অনেক কমপ্লেক্স কিছু থাকতে পারে। দেখা যাচ্ছে যে আমার এখানে ফেস নেওয়ার কোনো জায়গা নাই, বা কোনো প্লেন নেওয়ার কোনো অপশন নাই। আমার একটা কার্ভ আসতেছে, সেই কার্ভে আমি প্লেন দিতে পারতেছি না, তখন আমরা ওয়ার্ক টুলটা ব্যবহার করতে পারবো। এখন এই ওয়ার্ক টুলে শুধু আমি যে কোনো স্কেচ, আমি কাটিং থেকে শুরু করে যা কিছু করতে পারবো। আমরা রেগুলার যে স্কেচ গুলো করি সেরকমই একটা স্কেচ, যদি আমি বলি যে টেক্সট, যে কোনো টেক্সট আমরা কতদিন দেখছিলাম যেটা, এই প্লেনের উপরে আমরা একটা টেক্সট নিব। তো টেক্সটের জন্য হয় কি, আমি যদি টেক্সটে ক্লিক করি আমার এখানে দেখেন একটা গাইড কার্ভ যাচ্ছে। আমি যদি এখানে রাখি তাহলে এই যে দেখেন সিলেক্ট এজ কার্ভ স্কেচ স্কেচ সেগমেন্টস। তার মানে এখানে আমার টেক্সট নেওয়ার জন্য একটা হয় কার্ভ না হলে লাইন সিলেক্ট করতে হবে, যেখানে আমরা স্কেচটা মানে লেখাটা লিখবো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এখানে একটা কার্ভ নেই, ডিফাইন করার দরকার নাই, করলাম না। আমি এখানে আসার পরে যখন এই আর্টটা সিলেক্ট করে এখানে কিছু লিখবো আমি, এখানে ওই আর্কেই লেখা হচ্ছে। সেন্টার লাইন নিলেও হতো, আমি ওটাই বলতেছি যে কতদিন তো লাইন দিয়ে দেখছি, আজকে ওখানে কার্ভ দিয়ে দেখালো। তো এটাকে আমি এখানে সেন্টারে নিয়ে নেব। এটার এটার যে সাইজিং বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে চেঞ্জ করতে চাইলে আমাদের এখানে এটা বোল্ড করে নিলাম ফর এক্সাম্পল। এই এই অপশনটা আনচেক করতে হবে। এই অপশনটা আনচেক করলে আমাদের হাতে অনেক কিছু এখানে অপশন আনলক হয়ে যাবে। তার ভিতরে প্রথমত আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমাদের প্রয়োজনীয় যে কোনো ফন্ট আমরা যদি পিসিতে ইনস্টল করে নিই, যে কোনো ফন্ট এখানে ইউজ করা যাবে। তো আপনাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ইনফ্যাক্টটি দিয়ে দিচ্ছি, এটাই ভালো দেখা যায়। তারপরে আপনি এখান থেকে সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন। গতকালকে আমি এগুলো দেখাইছি, আবার রিপিট করতেছি। এটা এটার ভিতরে ওয়ার্ড গ্যাপ আপনি চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে, মানে লেটারের ভিতরের গ্যাপ এটা, আর এটা হলো ওয়ার্ডের ভিতরে গ্যাপ। যদিও এখানে একটাই ওয়ার্ড আছে, যেন বোঝা যাচ্ছে না। আর এখানে আছে আপনার, এটাকে উল্টায় দেওয়া যায়, ফ্লিপ করা যায়। আর এটা ডিরেকশন চেঞ্জ করা যায়, লেখার কোন দিক থেকে কোন দিকে লিখবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যেদিকে কাটতেছেন তার উল্টা দিক থেকে দেখতে হবে, সেক্ষেত্রে তখন আবার এটা মিরর করে নেওয়া যায়। তো এখানে এতটুকুই, এর বাইরে আর কিছু নাই। টেক্সটের ক্ষেত্রে আমি শুধুমাত্র র্যাপ টুলের জন্য বলতেছি না, টেক্সটের অনেক জায়গাতে অনেক ধরনের ব্যবহার আছে। তো সেইগুলোতে যখন আপনারা ব্যবহার করবেন তখন এই কয়টা টুল ইউজ করে কাজ করতে হবে। এরপরে আমি দেখেন এটা কিন্তু অন্য প্লেনে আছে, তারপরে আমি চাইলে এটা এখানে এক্সিকিউট করাইতে পারবো। কিভাবে? এক্সিট করে নিয়ে আমি চলে যাবো র্যাপে। দেন আমি আমার স্কেচটা সিলেক্ট হয়ে আছে অটোমেটিক, আমি এটাকে সিলেক্ট করে দেবো। তারপরে এখানে ফেসটা সিলেক্ট করে দেবো, এটা দিয়ে আমাদের এখানে থিকনেসটা দিতে হবে 2.5। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু এখানে কার্ভ নিচ্ছিলাম, খেয়াল করছেন? এই আমি আপনাদেরকে বলছিলাম যে এই কার্ভ যদি ডটেড না হয় তাহলে এটাও
এক্সিকিউট হবে, কমান্ড এক্সিকিউট করবে। তো এখানে এই ঘটনাটাই ঘটছে, আমি এই কার্ভটাকে রেফারেন্স হিসাবে দিছি। তো তাহলে আমাকে এটা রেফারেন্স হিসেবে রাখতে হবে। এটা রেফারেন্স করার জন্য আমি একটা ক্লিক দিয়ে ফর কনস্ট্রাকশন করে দিলে এটা রেফারেন্স হবে। তাহলে আমাদের ওই এরর মেসেজটা আর আসবে না। এই যে দেখেন কেটে ফেলছে। এটা এটা পুরোটাই গতকালকের লাস্টের মুহূর্তে আর কি তাড়াহুড়ো করে করছিলাম, যার কারণে আজকে আবার দেখাতে নেওয়া হয়নি। হয়তো এটা আর দেখাতে হবে না, নেক্সট টাইম ক্লিয়ার হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এরকম সিম্পল একটা কার্ভেচার কার্ভেচার টাইপের পার্ট বানায় সেটার উপরে যে কোনো কিছু লেখার ট্রাই করবেন, ঠিক আছে? আমি এটা এখানে বাদ দিয়ে দিলাম। আমি আবার পার্টে চলে যাই। আজকে আমরা দেখব নতুন কিছু। আহ চেষ্টা করব আজকে বাউন্ডারি বস বেস, লোফটেড বস বেস এই দুটা এখান থেকে শেষ করার। তারপর এখান থেকে রিপ আর ড্রাফটটা দেখাবো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ হয়ে যাবে। বাউন্ডারি কাটটা আমি পরে দেখাবো, কাটিং এর কাজ পরে দেখাবো। আচ্ছা হ্যাঁ, শেল ফাঁপা করে শেলের ব্যবহার আরো ইনশাল্লাহ সামনে দেখতে পাবো, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে লাগতে পারে, শিখতে গেলেও এটা প্রয়োজন হতে পারে। তো আমরা আজকে একটা নতুন কিছু ট্রাই করব। আপনাদের কোনো পার্টের যদি আইডিয়া থাকে যে আমি এটা ডিজাইন করতে চাই ভাই, এটা দেখা, এটা ডিজাইন করে, তাহলে আপনারা গ্রুপে একটু লিখে দিন, ঠিক আছে? আজকে বাউন্ডারি বস বেসের জন্য আমি নতুন একটা পার্ট দেখাচ্ছি, এটা ফলো করেন আপনারা। আমি প্রথমত টপ প্লেনে একটা সার্কেল নিয়ে নেব। সার্কেলের ডায়ামিটার দেব 5 ইঞ্চি। দেন এটাকে আমি বস বেস করে নেব। দেখেন আমি ওই যে টুলগুলো শুরু থেকে ব্যবহার করতেছি সেই একই টুলের ভিতরেই আছি। এটাকে 1 ইঞ্চি করে নেব। তারপরে আমি এখানে স্কেচ করব একটা রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন স্কেচ করার পরে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। সার্কেল নিচ্ছি, সার্কেলটা আমি 0.30 ইঞ্চি এবং এটা হবে রেফারেন্স শুধুমাত্র। ফর কনস্ট্রাকশন পারপাসটা অন করে নেব। এখন একটা নতুন টুলের দিকে আমরা যাচ্ছি, সেটা হলো কাটিং টুলের ভিতরে দেখেন হোল উইজার্ড, খেয়াল করছেন? আমরা কিন্তু এটাও কভার করতেছি আজকে। হোল উইজার্ডে ক্লিক করলে আমি এখানে অনেক ধরনের কাজ এখানে আছে, করা যায়। একটা প্লেটের এখানে খেয়াল করেন এই জায়গাটুকুর ভিতরে তারা ডিফাইন করে দিচ্ছে যে এটা দিয়ে কি করা যায়, বা বলে দিছে আপনাকে আপনার সুবিধার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের হোল তৈরি করা যায় যে কোনো প্লেটে। তো আমরা আজকে এইটা একটু ট্রাই করব, ঠিক আছে? এটাতে যখনই আমি ক্লিক করব তখন দেখেন নিচে কিছু ডাইমেনশন, কিছু ভ্যালু চাচ্ছে, ঠিক আছে? এখন এইখানে এটাকে, আচ্ছা এটা আমরা চেঞ্জ পরে নিয়ে আসবো, আগে পজিশনে যাই। পজিশনে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা 3D স্কেচ সিলেক্ট করা যায় আর একটা যে কোনো প্লেন। তো আমরা সিম্পলি এই প্লেনটা সিলেক্ট করে নেব। দেখেন আমার কার্সরে একটা ইয়েলো একটা প্রিভিউ আসছে, খেয়াল করছেন? এটাই মূলত ওই ওই যে হোলটা, সেটা যেখানে কাটবো আমরা সেই হোলটা এখানে। তো আমি এখানে এটা ক্লিক করে আসার পরে এখানে দেখবো কিছু ডায়ামিটার এখানে চেঞ্জ করা যায়। এখানে এটা দিব আমি 0.3। এটা হলো ডেপথ। এখানে থ্রু অল করা আছে যার কারণে আমি ডেপথে কাজ করতে পারতেছি না। এটা যদি ব্লাইন্ড করে দিই তাহলে আমি এখানে ডেপথ সিলেক্ট করতে পারবো। ডেপথ আমার দেওয়া আছে এটা 1 ইঞ্চি। দেখেন এটা এই দিক থেকে কেটে ফেলতেছে, খেয়াল করছেন? হ্যাঁ, থ্রু অল করলে হয়তো, কিন্তু এখানে এখানে আরো কিছু ব্যাপার আছে, উইজার্ড হোল্ডের আরো কিছু ব্যাপার আছে, বাট ওই এটা আসতেছে না এখানে।
এটাতে আরো কয়েকটা অপশন আসে। না না, ভূতে ধরে না, এটা আমাদেরই কর্মফল। এই যে দেখেন, আমি এখানে সিম্পল আছে না, এটা সিম্পল থাকার কারণে এই হোলটা সিম্পল হয়ে গেছে, ঠিক আছে। Delete করে দিয়ে আবার দেখেন, আমাদের ভুলের কারণেই হয়, সফটওয়্যারের তো আর মা বাপ নাই, সফটওয়্যারের কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওখানে ব্যাপার আছে, ফিল্ড সব জায়গায় হয় না, আর ওখানে পরে কথা হবে, আগে আমরা হোল উইজার্ডের কাজটা শিখে নিই। হোল উইজার্ডে যাওয়ার পরে এই যে পজিশনটা আমরা আগে ডিফাইন করে নেব এই প্লেনে ক্লিক দিয়ে। এইটা রেফারেন্স হিসাবে নিয়েছিলাম যেন আমি পজিশনটা সেট করতে পারি। তারপরে টাইপে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে সিম্পল লেখা আছে এবং শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে একটা ডায়ামিটার আছে 0.8, আর এটার হাইট আছে, আর কিছু নেই। আমরা এখান থেকে কাউন্টার বোর্ডে ক্লিক করব, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সি বোর্ড ড্রিল, আরো অনেক কিছু আছে, এগুলো পরে দেখবো ইনশাল্লাহ যদি সময় হয়, আর আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করবেন এগুলো নিয়ে। কাউন্টার বোর্ডে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কাছে এরকম আসছে। তাহলে আমার এখানে যেই ডায়ামিটার গুলো আসছে বা যে ডাইমেনশন গুলো এখানে দেখতেছেন, সেগুলো এক একটার এক এক রকম মানে আছে। আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা 0.3 করে দিই। এটা হলো আমাদের মেইন ডায়ামিটার। যে দেখেন চেঞ্জ হচ্ছে কি, এখানে খেয়াল করেন, নোটিস করেন এখানে চেঞ্জ হচ্ছে কি। আমি ওয়ান করে দিচ্ছি, দেখেন এটা কোনটা চেঞ্জ হচ্ছে। 0.5, এটা হলো ডেপথ, এটা 1 ইঞ্চ দিলে হবে, মানে কত দূর পর্যন্ত কাটবে আমাদের ওই ইয়েটা, ওই অংশটুকু। তারপরে এটা হলো সি বোর্ড, পুরোটা কি বোঝা যাচ্ছে না, ডায়ামিটার নাকি, হ্যাঁ সি বোর্ড ডায়ামিটার, অর্থাৎ এই যে এটার ডায়ামিটার, এটার ডায়ামিটার যদি আমি করে দিই 0.4, দেখেন ওটা কমে গেছে 0.5, ওটার ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। তারপরে সি বোর্ড ডেপথ, অর্থাৎ এখানে এক্সট্রা যে ডায়ামিটারে কার্ডটা বসবে পুরোটা সমান ভাবে যাবে না, আমি কার্ডটা দিলে আপনারা বুঝতে পারবেন। এই কার্ডটার ডেপথ কতটুকু হবে, অর্থাৎ সি বোর যেটা এটাকে বলতেছে সি বোর, আর এটা হলো টোটাল হোল। তো এটার একটা এখানে ডেপথ দিতে হবে 0.60 দিলাম, এন্টার দিলে আমার এখানে একটু হোল কাট হয়ে যাবে, দেখেন এরকম আসছে। আমি এটার কথা বলতেছিলাম, যদি আপনার এরকম মনে হয় যে এটা থ্রু অল লাগবে না, আপনার একটা স্টেপ লাগবে, এখানে এরকম অনেক সময় আসতে পারে। এই যে দেখেন কাটছে কিসে, এই যে এইটা রিভলভ করে কাটছে, খেয়াল করেন, এইটা জাস্ট রিভলভ করে আপনার এই অংশটুকু রেডি করে দিছে। আপনি যদি এটা রিভলভ করে কাটতে যাইতেন আপনার অনেক সময় লাগতো। মেসেজ আসতেছে একটা, কেন আসতেছে? এটা আমার ওভার ডিফাইন দেখাচ্ছে এখানে। আচ্ছা, এটা আপনারা একটু ট্রাই করেন তো, আমার সাথে কি করে ট্রাই করতেছেন। ও, এই ভুলটা আমি আরেকবার আরেকবার একটু দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, না পয়েন্ট দুইটা, হ্যাঁ ওটা মানে জিরো হয়ে গেছে, একটা লাইনের লেন্থ আছে বাট ওখানে জিরো দেখাচ্ছিল। হ্যাঁ, এখানে এটার জন্যই, তুমি ঠিক বলছো একদম। এটার পজিশনটা দিয়ে নিই আমরা। এখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো আমাদের এখানে দেখেন, এই যে ডায়ামিটার যেটা দিচ্ছি আমি, এটা 0.3 রাখতে হবে। কেন? কারণ আমার এটার ডায়ামিটার আর আমি যে হোলটা কাটছি সেটার ডায়ামিটার, সিবরের ডায়ামিটার আর এটার ডায়ামিটার সমান হয়ে গেছিল, যার কারণে মাঝখানে যে লাইনটা আসছিল সেটা হয়ে গেছিল আমাদের। এটা একটু দেখাই কি সমস্যা হয়েছে।
এই যে লাইনটুকু ছিল আমাদের, এই লাইনটা যে ডিস্টেন্স এখান থেকে এটা এটা জিরো হয়ে গেছিল আমাদের ডাইমেনশন অনুযায়ী। যাই হোক, তো এই বোর্ডটা কাটলাম আমরা বোর্ড উইজার্ডের মাধ্যমে। এখানে আরো বিভিন্ন টাইপের হোল কাটা যায় এভাবে, ঠিক আছে। দেখেন আপনারা এখানে স্লট কাটা যায়। পজিশন সিলেক্ট করি, দেখেন একটা স্লট সি স্লট, আমরা যে এখানে স্লট ছিল না আমাদের স্কেচের ভিতরে, দেখেন স্ট্রেট স্লট, সেই স্লটটা এখানে কাটা যায় এই টুলের মাধ্যমে। আপনারা এগুলো একটু এক্সপ্লোর করবেন নিজে থেকে। আমি পরবর্তী স্টেপে চলে যাই, আমরা যে বস বেসের কাজ শিখবো, বাউন্ডারি বস বেস, সেটার জন্য আগাই। তো এটাকে আমি সার্কুলার প্যাটার্ন দিয়ে প্যাটার্ন করে নেব। ডাইরেকশন 6টা নিব, এটাকে আমরা প্যাটার্ন করব। সিলেক্ট করার সাথে সাথে আমার প্রিভিউ দেখাচ্ছে, এটা জাস্ট ওপেন করে দিলে আমার এটা লিখে নিল। এখন এটা ছিল আমার একটা সলিড পার্ট, আমি এখানে আরেকটা সলিড পার্ট তৈরি করব, একই ফ্রন্ট প্লেনে করব। ফ্রন্ট প্লেনে যাওয়ার পরে আমি এখানে ঠিক এই বরাবর দুইটা সার্কেল নেব, সার্কেলের ডায়ামিটার দিব 2.5, করে আমি এখানে ফিচার ট্যাব থেকে আবার সেই একই টুল ব্যবহার করব, মিড প্লেনে থাকবে এবং এটা থাকবে 2 ইঞ্চি। এটা আসার পরে আমরা এখন আবার ফ্রন্ট প্লেনে ফেরত যাব, স্কেচ করব ফ্রন্ট প্লেনে। আচ্ছা, তার আগে ফ্রন্ট প্লেনের আগে টপ প্লেনে একটু কাজ বাকি আছে, বা এই প্লেনের উপর একটু কাজ বাকি আছে। আমরা এই প্লেনে একটা ইলিপস নেব, ঠিক আছে, ইলিপস। এটার সাথে এটা হরিজন্টাল ইলিপস নেব, সেন্টারকে অরিজিনের সাথে কোইন্সিডেন্ট করব। আর এই পয়েন্টটাকে এটার সাথে হরিজন্টাল করে নেব, তাহলে আমার ইলিপসটা এদিকে শুধু কম বেশি হবে, উপরে নিচে আর কোনো সমস্যা হবে না। এখন আমি এটাকে স্মার্ট ডাইমেনশন দিয়ে এটার একটা ডাইমেনশনিং করে নেব 1.30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করতেছি 2.5 করতেছি, বলে দিই। আচ্ছা, আমি এটা একটা ইলিপস নিচ্ছি, এই টপ সারফেসের উপরে, দেন সেটাকে ডাইমেনশন দিয়ে এরকম অবস্থায় রাখছি, এক্সিট করে দেব। তারপরে আমরা আবার চলে যাব ফ্রন্ট প্লেনে। ফ্রন্ট প্লেনে যাওয়ার পরে আমরা এখানে বাউন্ডারি তৈরি করব, যে বাউন্ডারির মাধ্যমে আমরা বাউন্ডারি বস বেস যে কমান্ডটা আছে সেটাকে এক্সিকিউট করবো, ঠিক আছে। বাউন্ডারি তৈরি করার জন্য আমরা 3 পয়েন্ট আর্ক ইউজ করবো। এখান থেকে সিম্পলি এখানে একটা, এখানে একটা আর্ক নিয়ে নেব, আমরা পরে রিলেশন দেবো, পরে ডাইমেনশন দেবো, ঠিক আছে। এটা করার পরে আমাদের কাজ হবে এই সার্কেলের সাথে, অর্থাৎ এই এজের সাথে এই যে কার্ভটা আছে এটা একটা ট্যানজেন্ট রিলেশনশিপ তৈরি করতে হবে, এটার সাথে এটার একটা ট্যানজেন্ট রিলেশন তৈরি করতে হবে। সিমিলারলি এইখানে এই যে পয়েন্টটা আছে আমাদের, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা, সরি এই ইলিপসটার এখানে মেক পেয়ার্স করে দিতে হবে। সিমিলারলি এটার সাথে এটা সেম রিলেশন দিয়ে দেবো, মেক পেয়ার্স। তাহলে আমার কি হলো, এটা এটার সাথে কোইন্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের ডাইমেনশন দেওয়ার পালা এটার, অর্থাৎ এটার রেডিয়াস কত হবে। যদি না দিই আমি, তাহলে তো এটা আন্ডার ডিফাইন দেখাচ্ছে কোনোভাবে। তাহলে আমি এটা একটা রেডিয়াস দিয়ে দেবো, এটার একটা রেডিয়াস দিয়ে দিই 7,
আর একটু বাড়াই দিই। আচ্ছা, আমার স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা টোটালি নিউ একটা কমান্ড, সেটা হলো আমাদের বাউন্ডারি বস বেস। তো এটার জন্য আমাকে স্কেচ থেকে এক্সিট করতে হবে, তাহলে আমার এটা ইনেবল হয়ে যাবে। ইনেবল হওয়ার পরে আমাদেরকে এখানে এই এই স্কেচটা প্রথমে সিলেক্ট করতে হবে ডাইরেকশন 1 এর জন্য। দেন ডাইরেকশন 2 তে যাওয়ার পরে আমরা এই স্কেচটা সিলেক্ট করব এবং এটা ওপেন লুপ সিলেক্ট করব। কখনো এটা না, ওপেন লুপ সিলেক্ট করব, কারণ আমাদের এটা একটা ওপেন লুপ লাইন, ওপেন লুপ কার্ভ। এটা কোনো মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের কোনো মেল বন্ধনের কোনো জায়গা নেই, দুটা দুই দিকে গেছে। ওপেন লুপ কার্ভ সিলেক্ট করব, দেন এটাকেও সিমিলারলি ওপেন লুপ কার্ভ সিলেক্ট করব। তাহলে আমাদের দেখেন কি দাঁড়াইলো, আমাদের এখান করে যে স্কেচটা ছিল, যে শেপটা ছিল ইলিপ্টিক্যাল শেপ, সেই শেপটা আমাদের এই দুইটা বাউন্ডারি ফলো করে এই পর্যন্ত চলে গেছে। লুপ করে দিলে আমাদের সেলফ ইন্টারসেক্টিং জিওমেট্রি প্রডিউস করবে, তাই বলতেছে। আমাদের ডাইরেকশন ভেক্টর নয়, নর্মাল টু প্রোফাইল। এবার ট্রাই করতেছি ফোকাস। আমরা এটা আরেকবার ট্রাই করি। বাউন্ডারি বস বেস, দেন ডাইরেকশন 1, ডাইরেকশন 2, ডাইরেকশন 3, ওকে। ঠিক আছে। এটা আসার পরে আচ্ছা, আমরা এখানে দেখেন আমাদের একটা আনওয়ান্টেড পার্ট চলে আসছে। তো আমরা এটাকে সিম্পলি এখান থেকে সরাই দিতে পারবো এক্সট্রুডেড কাটের মাধ্যমে। আমরা এই যে সার্কেলটা আছে এখানে, এই সার্কেলটাকে আমরা কনভার্ট করে নেব। দেন ফিচার টুল থেকে এটাকে এক্সট্রুডেড কাট দিয়ে থ্রু অল করে দেবো, থ্রু অল বোথ। তাহলে আমাদের এই পার্টটা রেডি। এটা মূলত আমাদের বাসা বাড়িতে যে পর্দা লাগানোর বিভিন্ন জায়গাগুলো থাকে সেই টাইপের কিছু একটা, আমি শিওর না, এটা অনলাইনে ঘাটতে ঘাটতে দেখতেছিলাম এরকম একটা পার্ট। তো এটা মূলত ওয়ালে মাউন্ট হবে, এটা ওয়ালে সেট হবে স্ক্রুর মাধ্যমে। হ্যাঁ, বাউন্ডারিতে বাউন্ডারিতে এই যে এই জায়গাটাতে বলতেছো না, বাউন্ডারিতে ডাইরেকশন 3 নম্বরটা দেওয়া যায় কিনা আমি ট্রাই করি নাই, তারপরে তুমি যেহেতু বলতেছো ট্রাই করে দেখি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথা। আমি যেটা কাট করছি সেটা তুমি বলতে চাচ্ছ কাট না করে আমি যে এখানে যে বাউন্ডারি একটা করছি, মানে কনভার্ট এন্টিটিস দিয়ে আমি এখান থেকে এটা আরেকটা ইয়ে করে নেবো, তাই তো? এই স্কেচটাতেই এটা না, এটাকে কনভার্ট এন্টিটিস করে, সরি, এটাকে কনভার্ট করে নিই, দেন অংশটুকুকে ক্লেম করে দিই, তাই তো? দেন তারপরে কি করতে বলতেছো? মনে করো ডাইরেকশন থ্রিতে আমরা আবার এটা সিলেক্ট করে দেবো, তাই বলতেছো? তোমার কথা, এই যে মিড পয়েন্ট থেকেই তো এসেছে।
আমরা তো এই যে ফ্রন্ট প্লেনে আছি, টোটাল স্কেচটা কিন্তু ফ্রন্ট প্লেনে আমার, এটা বুঝতে পারছো? তুমি কি অন্য কিছু বুঝাইতে চাচ্ছ, মানে আমি বুঝতে পারলাম না তোমার কথা। হ্যাঁ, আমি যদি এটাকে কনভার্ট করে নিই, না সার্কেলের ভিতরে তো এটা যাবে, কারণ আমি এই ফিচারটা খেয়াল করো, এই ফিচারটাই কিন্তু অলরেডি সার্কেলের ভিতরে চলে গেছে, খেয়াল করো। বুঝতে পারছো? এই অবজেক্টের সাথে এই অবজেক্টের সাথে এটা মার্জ হয়ে আছে। আমি যদি ওকে করে দেই, সেক্ষেত্রে আমার এখানে এরকম আসতেছে। তো আমি যদি এটা না চাই এখানে থাকুক, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে একটা স্কেচ নিয়ে কাটিং টুল দিয়ে সেটাকে বাদ দিতে। এখন তুমি কি বলতে চাচ্ছ, আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখাবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার এখন একটু ফিলেট করে নিই, তাহলে দেখতে পারো। এখানে একটু ফিলেট করে নিই। এখন আচ্ছা, এই কার্ডটা ডিলিট করে দিচ্ছি, আমি আরেকবার কাটিং কনভার্ট করে আমি কাজ করছিলাম, এই জন্য মনে হয় কোশ্চেন করতেছিলাম, এটা যাই হোক। আমার কাটিং টুল যেখানে থাক কোনো সমস্যা নাই, আমি জাস্ট এটাকে কাট স্মল করে আমরা এইগুলো সিলেক্ট করে নিব। সবসময় আপনারা যখন কোনো একটা মডেল করবেন, কোনো একটা ডিজাইন করবেন, তখন চেষ্টা করেন এই ফিলেটের যে কাজটা সেটা পরে করার, ঠিক আছে? আর ফিলেট রেডিয়াসের সাথে আপনার যে এই জায়গাটা আছে সেটার একটা সামঞ্জস্য থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে দুই পাশে ফিলেট সিলেক্ট করি, দেখেন আমার মাঝখানে স্পেস আছে কতটুকু, অর্থাৎ এটার যে একটা থিকনেস আছে, সেই থিকনেস অনুযায়ী আমার এই ফিলেটটা কাজ করবে। আমি যদি ইচ্ছে মতো এখানে ফিলেট বসাই, এখানে 0.20 ফিলেট কিন্তু কাজ করতেছে না, কিন্তু 0.15 কাজ করার কথা। দেখেন, আর এই ফিলেটের কাজটা সবার লাস্টে করবেন, একদম লাস্টে চেষ্টা করুন করার, তাহলে আপনার এরর কম আসবে। দেখা যাচ্ছে যে আপনি এখানে একটা ফিলেট করছেন, এখানে একটা ফিলেট করছেন, বাট এই ফিলেটের মধ্যে আপনার কোন একটা আগের স্কেচের একটা পয়েন্ট থেকে গেছে। ওই পয়েন্টটা কোথায় যাবে? ওই পয়েন্টটা তো সরে যাবে, কারণ এখানে তো কিছু নাই। ওই পয়েন্টটা তখন আনডিফাইন্ড হয়ে যাবে, তখন অনেক ইরর চলে আসবে আপনার কাছে। এই ইররটা আপনাকে আবার সর্ট আউট করতে হবে, তার থেকে ফিলেটের কাজটা পরে করাই বেটার। আচ্ছা, এখানে সলিডওয়ার্কস এর এখানে রিয়েল ভিউ আমার অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রিয়েলিস্টিক লাগতেছে, ঠিক আছে? তো এই যে কোনো পার্ট ফাইল আপনারা যখন তৈরি করবেন, সেটা এখানে কিছু অ্যাপিয়ারেন্স দেওয়া যায়। অ্যাপিয়ারেন্স হলো এই যে এই টুলটা, অ্যাপিয়ারেন্স টুল, এডিট অ্যাপিয়ারেন্স, বা আপনারা এখানে গেলে এখানেও পাবেন অ্যাপিয়ারেন্স সিনস অ্যান্ড ডেকালস। ডেকালস মানে হলো আপনার লোগো, এইটাতে কোনো লোগো বসাতে চাইছে, আপনাকে ডেকালস ব্যবহার করতে হবে। আমি ওইটা একটু দেখাই দিই আজকে। এটা শুধুমাত্র এই পার্টের জন্য না, বিগত যতগুলো কাজ করছি সবগুলোর জন্য এটা কার্যকর হবে, এবং আপনারা যে কোনো কাজ করলে সেটার জন্য কার্যকর হবে। এটাকে মূলত রেন্ডারিং বলা যাইতে পারে হালকা করে, ঠিক আছে? আমি এটাতে ক্লিক করলে দেখেন আমার সামনে এখানে অ্যাপিয়ারেন্স, সিনস আর ডিকালস, এই তিনটা অপশন আসছে। আমরা আজকে অ্যাপিয়ারেন্সটা দেখবো। এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে, আচ্ছা, আপনাদের মনে হয় ম্যাটেরিয়ালের যে বিষয়টা সেটা আমি শেয়ার করি নাই, না? ম্যাটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখাইছি, কারো মনে আছে? হ্যাঁ, তো এই পার্টটা আমাদের একটা সিঙ্গেল পার্ট, তো এটা কি ম্যাটেরিয়াল হবে সেটা আমি এখান থেকে ডিফাইন করতে পারি। যে নট স্পেসিফাইড লেখা থাকবে, আপনারা এখান থেকে রাইট ক্লিক দিয়ে এডিট ম্যাটেরিয়াল থেকে এটা আমি চাইলে স্টিলের দিতে পারি, বা যে কোনো কিছু এখানে সেট করে দিতে পারি। অ্যালুমিনিয়াম, এই ম্যাটেরিয়ালটা তখন আপনার ওই লুকটা ধারণ করলো। আর যদি না চান আপনি এরকম কিছু, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ম্যাটেরিয়াল, মেটাল বলেন, যেটা বলেন, আপনি দেখে দেখে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস্টিকের ভিতরে এখানে গেলে আপনারা অনেক কিছু পাবেন, অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে এখানে। এখানে ড্র্যাগ করে ড্রপ করলে
আপনার কাছে একটা ডায়ালগ বক্স আসবে ছোট করে এখানে, মানে বলতেছে এটা আপনি ফেসের উপরে শুধু অ্যাপ্লাই করবেন। এটা বলতেছে যে বাউন্ডারি বস বেস যেটা আমরা করছি শুধু সেটার উপরে থাকবে, আর এটা হলো পুরা বডিতে, আর এটা পুরা পার্টে। ঠিক আছে, আমরা পুরা বডিতে দিয়ে দেবো। এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে গেল এখানে। এখন এটা আমি আর দেখাচ্ছি না, এখানে প্লাস্টিক আছে, মেটাল আছে, আর অনেক কিছু আছে। আপনারা এগুলো একটা একটা করে ট্রাই করবেন। স্টোন যদি এখানে লাগাই দেয়, এখানে এটা পুরোটা স্টোনের মতো হয়ে শো করতেছে না। স্টোন কি নিবে না এটা? তো এটা আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করার, ঠিক আছে? এখন আমরা এই পার্টটুকু এখানেই রাখবো। এটা স্টোন দিয়ে খুবই খারাপ দেখাচ্ছে। ঠিক আছে, সেট দিয়ে রাখি। হ্যাঁ, গোল্ড দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। গোল্ড এতটা সুন্দর লাগবে না আমি দেখতে। ঠিক আছে, তুমি যেহেতু বললা পলিশড গোল্ড, ফুল বডি ফুল পার্টে দিয়ে দিলাম পলিশড গোল্ড। কিছু টেক্সচারও দেখা যাচ্ছে, যাদের গ্রাফিক্স কার্ড ভালো তাদের আরো ভালো এইগুলো কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে দেখবো আহ, নাম কি দেওয়া যায়। কোনটার একটা নাম দিই। আচ্ছা, আমাদের গেল এটা বাউন্ডারি। এখন আমরা লোফটেড যে বস বেস আছে ওইটা শিখবো। লোফটটা খুবই ইজি, এটা একটু খেয়াল করেন, আমি একটু ফাস্ট যাবো হয়তো বা। লোফটের ক্ষেত্রে আমি বলতে পারি আপনারা যে কোনো অবজেক্ট যেটা দেখেন যে লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে বিভিন্ন শেপ নিয়ে, আপনারা চাইলে লোফটেড বস বেস যে কমান্ড আছে সেটা দিয়ে ওই কাজটা করতে পারবেন। আমি একটা ছোট করে একটা পার্ট দেখাই দিই। টপ প্লেনে আমি একটা এখানে সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। এটা ডাইমেনশন দেবো আমি 4 বাই 4। একটু ফাস্ট তো যাওয়া যায় মনে হয় এখন নাকি। এটাকে আমি ফিলেট করে নিব, স্কেচ ফিলেট এখান থেকে। এখন ফিলেট রেডিয়াসটা আমি একটু বাড়াই দিই, 1 ইঞ্চ করে দিই। এটা এই স্কেচটা আছে আমার কোথায়, টপ প্লেনে, তাই না? এখন আমরা এই টপ প্লেন থেকে উপরের দিকে প্লেন নিয়ে নিয়ে আগাবো। এখন প্লেন নেওয়ার যে কথাটা আমি বলতেছি সেটা এর আগেও জানাইছি আপনাদেরকে, যে আমাদের যে কোনো কাজের সুবিধার্থে আমরা প্লেন নিতে পারি। সেই প্লেনটা আমরা নিতে পারি কই থেকে, এই যে রেফারেন্স থেকে। এখানে রেফারেন্সে গেলে আমি পেয়ে যাব। তো এই প্লেনটা আমি নিব টপ প্লেনের সাপেক্ষে উপরের দিকে। খেয়াল করেন, আমি স্কেচ থেকে এক্সিট করে নিব, ফিচার থেকে রেফারেন্স প্লেন। এই যে এখানে ফিচার ট্যাবের ভিতরেই লাস্টের দিকে রেফারেন্স প্লেন, দেন আমি প্লেনে ক্লিক করি। এখন আমার এখানে চাচ্ছে ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স। তো আমাদের ফার্স্ট আর সেকেন্ড রেফারেন্সের মাধ্যমে আমরা একটা প্লেন ডিফাইন করতে পারবো। আমি সিম্পলি এখান থেকে যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে টপ প্লেনটা সিলেক্ট করলে দেখেন আমার এখানে বলতেছে যে এখান থেকে এটা একটা নির্দিষ্ট দূরত্বে যাচ্ছে। যে টপ প্লেন, ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স কি আমার এই ডিস্টেন্সটা। অর্থাৎ সেকেন্ড রেফারেন্সে আমি কোনো প্লেন বা কোনো ফেস সিলেক্ট না করে আমি ডাইরেক্ট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি যে আমার এই প্লেনের সাপেক্ষে এটা এত দূর থাকবে। কত দূর থাকবে আমি এটা দিলাম 4 ইঞ্চি দূরে থাকবে। 4 ইঞ্চি দূরে যে আমার এই অবজেক্টটা যেটা আসবে, আমি চাচ্ছি এখানে সার্কুলার একটা শেপ হবে। সার্কেলটার আমি একটা ডায়ামিটার দিয়ে দিই। সার্কেলের ডায়ামিটার হবে আমার 2 ইঞ্চি দিলাম এখানে। আমি এই এই যে প্লেন 1 নিছি, এই প্লেনের সাপেক্ষে আমি আবার আরেকটা প্লেন আরেকটু উপরে নিব। Ctrl 7 দিলে আপনার আইসোমেট্রিক ভিউ দেখতে পারবেন। আমি প্লেন গুলা ইয়ে করে দিই, শো করি। শো করাটা টপ প্লেনটা শো করে নিলাম। দেখেন এই প্লেনের উপরে আমি এই প্লেন নিচ্ছি, তারপরে এখন আমি চাচ্ছি আমি আরেকটা প্লেন, রেফারেন্স প্লেন এই প্লেনের সাপেক্ষে, সেটা হবে আমার 2 ইঞ্চি।
এখানে আমার একটা, দুইটা, তিনটা প্লেন, এটা টপ প্লেন ছিল। আপনারা এই ক্লাসে আছেন? আছেন তো। আচ্ছা, এটা ছিল টপ প্লেন, তার সাপেক্ষে আমরা একটা প্লেন নিছি, সেখানে একটা স্কেচ করছি, তারপরে এই প্লেনের সাপেক্ষে আমরা আরেকটা প্লেন নিছি, সেখানে এখন একটা স্কেচ করব। চাইলে এটা সমান এটা স্কেচ দিতে পারি, অথবা চাইলে কনভার্ট এন্টিটিস দিয়েও কাজ করা যায়। 2 ইঞ্চি, যেহেতু আমি এটা জানি ওই জন্য এটা ডাইরেক্ট নিয়ে নিলাম। এতটুকু তো ক্লিয়ার হয়েছে না? প্লেন নেওয়া এবং প্লেনে 2D স্কেচ করা, প্লেন নেওয়া 2D স্কেচ করা, আর কিছুই না, কমপ্লেক্স কিছু না। এখন আমরা চলে যাব লোফটেড বস বেস। তো এটার যে লোগোটা, এই লোগোটা আমাদেরকে বলে দিচ্ছে যে লোগোর মতোই মনে হয় পার্টটা তৈরি হচ্ছে আমাদের এখন। লোফটেড বস বেসে ক্লিক করার পরে আমাদের এখানে প্রোফাইল সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে এই প্রোফাইলটা সিলেক্ট করব। আর এই লোফটেড বস বেসে যখন কাজ করব তখন চেষ্টা করব প্রোফাইলের আমরা যে সাইডে সিলেক্ট করতেছি প্রত্যেকটা প্রোফাইলে যেন সেই সাইডটাই একটু ক্লিক করে যাইতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে একটু বেনিফিট আছে, দেখাচ্ছি কি সেটা। আমি এখানে আসলাম, আসার পরে এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। দেখেন, এইখানে একটা লাইন দেখতে পাচ্ছেন সবুজ কালারের বল সহ, এই লাইনটার কথা আমি বলতেছিলাম। যদি আপনি এক সাইডে ক্লিক করে করে যান তাহলে আপনার সুবিধা হবে। আদারওয়াইজ আপনার এই লাইনটা যদি এদিকে ওদিকে একটু সরে যায়, আপনার অবজেক্টের শেপ চেঞ্জ হয়ে যাবে। দেখেন, খেয়াল করছেন? অবজেক্টটা মোচড় খাচ্ছে, মোচড় খাচ্ছে। যদি আপনার এরকম দরকার হয় তাহলে আপনারা সেক্ষেত্রে ওইভাবে সিলেক্ট করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? তো এইটা ছিল লোফটের কাজ, লোফটেড বস বেজের কাজ। ঠিক সিমিলারলি এই লোফটেড কাট যেটা, সেই কাটটাও একই কাজ করে। যদি আমি এই অবজেক্টে বলি কাটিং এর কথাটা, তাহলে এখান থেকে কাটা শুরু করবে, এখান থেকে এ পর্যন্ত কাটবে, এখান থেকে এ পর্যন্ত কাটবে, এখান থেকে এ পর্যন্ত কাটবে। লোফটেড কাটের কাজ ছিল এরকম। Hide করে দিই। এখন এটা তো কোনো কিছু মনে হইতেছে না, এটা কিছুটা বানাইতে হবে। আমরা শেল ফিচারটা ইউজ করবো। শেল করবো আমরা এই মাথা আর এই মাথা, এই দুই ফেস যখন আমি সিলেক্ট করব, করার পরে যখন আমি এখানে একটা থিকনেস দেবো 2 mm, দেখেন এটা শেল হয়ে গেছে এবার উপর। খেয়াল করছেন? কাইন্ড অফ কলমদানির মতো হয়েছে। এটা যদি আপনি চান এই সাইডটা ব্লক করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করে স্কেচ, কনভার্ট এন্টিটিস, সরি, কনভার্ট এন্টিটিস করলে দেখেন আপনার ম্যাক্সিমাম যে সার্কেলটা সেটা সিলেক্ট হয়ে গেছে। ফিচার ট্যাব থেকে এক্সট্রুড করে দিলে আপনার মার্জ করে এক্সট্রুড করে দিলে এটা ব্লক হয়ে যাবে। এটাই ছিল আপনার লোফটের কাজ, অর্থাৎ একটা একটা সাপেক্ষে আরেকটা, আরেকটা সাপেক্ষে আরেকটা, এইভাবে প্রোফাইল বাই প্রোফাইল অ্যাটাক করা। বোতল থেকে শুরু করে যে কোনো কিছু জেনারেট করতে পারবেন আরো প্রিসাইজলি। আমি তো এটা দ্রুত দেখানোর জন্য অনেক ইয়ে করলাম, 3টা স্কেচ দিয়ে করছি। লোফটেড যে ইয়েটা, সেটাতে আপনারা মাল্টিপল স্কেচ নিয়ে মোটামুটি 30-40টা স্কেচ যদি এভাবে নেন তাহলে আরো ডিটেল যে কোনো কিছু বানাইতে পারবেন, বোতল থেকে শুরু করে যে কোনো কিছু। লোফটের বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, আচ্ছা, আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি আর একটু করাবো? আচ্ছা, আজকে আরেকটা ইয়ে শেখাবো, এখান থেকে রিপটা শেষ করবো, ঠিক আছে? খুবই সিম্পল, 3 মিনিটে হয়ে যাবে। আমরা নতুন একটা পার্ট ফাইল নেব। রিপটা মূলত ইউজ করা হয় ডিজাইনের ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য। তো এটা আমি এই রিপ টুলটা অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা আমি দেখাই। এটা ম্যানুয়ালি রিপ করা যায়, বাট এটা রিপ টুল ব্যবহার করে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। ফ্রন্ট প্লেনে আমি একটা সার্কেল নেবো এখান থেকে, সরি সার্কেল না, রেক্টেঙ্গেল নেবো। দেন একটা কর্নার রেক্টেঙ্গেল নেবো, এই কর্নার থেকে। দেন এটাকে আমি ট্রিম টুল দিয়ে ট্রিম করে দেবো। ডাইমেনশন কাজ বাকি থাকবে, ডাইমেনশন দিয়ে দেবো।
যেটা চাচ্ছি তাহলে একদিন অটোমেটিক সমস্যা নেই। এটা অটোমেটিক দিতে হবে, এটা যা দিচ্ছি দিলাম, এটা অটোমেটিক থাকবে। এটার একটা চেক করে ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন এটাকে আমরা ফিচার ট্যাব থেকে এক্সপোর্টেড পাস বেস করে এটাকে মেনটেন করবে। এটা পাস আছে। এখন দেখেন এইখানে আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি এই বরাবর এই জায়গাতে, তাহলে এটা ইজিলি কিন্তু এখান থেকে বেন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এর এই সেকশন থেকে। স্ক্রিপ্টটা দিয়ে শেষ করবো। পজ করছিলাম, ক্লাস মনে হয় বোরিং হইতেছে অনেক। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, যদি আমি এখানে ঠিক আছে ভাই, ধন্যবাদ। যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এখানে, আচ্ছা আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে দেখাই, সময় খুবই কম লাগবে। একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য সিমুলেশনে যাব, ঠিক আছে। সলিডওয়ার্কস অ্যাড ইন থেকে সিমুলেশন, এটাতে গেলে আমার এখানে একটা নতুন ট্যাব চলে আসবে। এটাতে ক্লিক করলে এখানে আমার নিউ স্টাডি বলে একটা অপশন আছে এখানে, এই জায়গাটাতে নিউ স্টাডি। এটাতে গেলে আমার এখানে আপাতত আমি জানি না অন্যান্য গুলো করা যাচ্ছে না, বাট স্ট্যাটিকটা করা যায়, এটাই দরকার আমার। স্ট্যাটিক থেকে সিলেক্ট করে এটাকে আমি যে কোনো নাম দিতে পারি, ডিপ নাম দিলাম, যে কোনো নাম দিলাম, সমস্যা নেই। তো এটা সিমুলেশনের, এটা একদম বেসিক একটা সিমুলেশন। যদি কারো মাথায় গেঁথে যায় তাহলে ভালো, পরবর্তীতে আমি এটা আবার দেখাবো, একটু সমস্যা নেই। এটার জন্য আমি কিছু প্যারামিটার সিলেক্ট করব, যে একটা ফিক্সার আছে এখানে, ফিক্স জিওমেট্রি আছে আমাদের এখানে। আমার এই জায়গাটা আর এই জায়গাটা ফিক্স থাকবে, ফিক্স করে দিলাম। তারপরে আমি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করব, ফোর্স, এই প্লেনের ফোর্স অ্যাপ্লাই করব। ডাইরেকশন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ওকে করে দিলাম। আমি যদি স্টাডিটাকে রান করি, এখানে বলতেছে ম্যাটেরিয়াল নট ডিফাইন্ড, ম্যাটেরিয়াল দিতে হবে। SI 304 plus apply material,
সিমুলেশনের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার কারণে অ্যানিমেশন রান করি। এই যে দেখেন এটা এই জায়গা থেকে ভেঙে যেতে পারে, রেড হয়ে গেছে, স্ট্রেস এখানে ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট হয়েছে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটা দেখেন, ম্যাক্সিমাম ডিসপ্লেস হবে উপরের এই পার্টটা স্বাভাবিকভাবে। এটা এটা ইন্টারপ্রেট যারা করে, যেমন ফর এক্সাম্পল এটা হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের জন্য রেড সব থেকে বেশি ডিসপ্লেসড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে আমার ব্লু। তার মানে আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, অবশ্যই আমার এখানে সাপোর্ট থাকার কারণে এই যে এটুকু যেহেতু ফিক্সড, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি, আমার এই জায়গাটাই ফিক্সড, তাহলে আমার এখানে মোমেন্ট কম হবে না, কারণ এখানে দূরত্ব কম না। আমার যদি এটাকে আমি যদি একটা সেন্টার লাইন ধরি, এই লাইন বরাবর আমার যত দূর পর্যন্ত যাবে আমার লেন্থ বাড়বে, লেন্থ বাড়লে আমার মোমেন্ট বাড়বে, মোমেন্ট বাড়লে বেন্ডিং বাড়বে। তো আমার এখানে এখান থেকে এটা ডিসপ্লেসমেন্ট হাইয়েস্ট হবে, এটা ডিসপ্লেসমেন্টের বিষয়টা দেখাচ্ছে এখানে, যে এটা ম্যাক্সিমাম ডিসপ্লেস হয়ে যাবে। তো এই ডিসপ্লেসমেন্ট কমানো বা আমি স্ট্রেসের যদি শো করি, স্ট্রেসটা ম্যাক্সিমাম স্ট্রেস এখানে জেনারেট হচ্ছে, মানে এখান থেকে ক্র্যাক করতে পারে। তো আমি চাচ্ছি যে না, আমার ডিজাইনে আমি একটু কিছু ম্যাটেরিয়াল অ্যাড করব, যার কারণে যেন আমার এখানে স্ট্রেসটা কম জেনারেট হয়। সেটা কিভাবে, সেটা আমি এখানে রিব অ্যাড করার মাধ্যমে করবো, এটাকে রিব বলা হয়। এই যে এই রিব টুলটা আছে, এটা অ্যাড করবো। তো রিব অ্যাড করার জন্য আমরা নর্মালি ফ্রন্ট প্লেনে, অর্থাৎ যেটা মিডলে রাখছিলাম, সেইখানে আমি স্কেচ করব একটা লাইন, সিম্পল আছে এটা একদম, একটা লাইন আমি এখান থেকে স্কেচ করে নেব। দেন এই লাইনটা একটা ডিস্টেন্স আমি এখান থেকে এটা দিয়ে দেবো, ফর এক্সাম্পল এখানে এক, এখান থেকে এটা একটু বাড়াই দিই, তাহলে ডিসপ্লেসমেন্ট এটা আমি একটা লাইন নিয়ে নিলাম। আমার রিপ টুলের কাজটা হলো এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড করা, এই যে দেখেন ম্যাটেরিয়ালটা অ্যাড হচ্ছে এইখান থেকে নিচের দিকে। আর এটার থিকনেস আমি এখানে দিতে পারবো, আমি যদি এখানে 1 ইঞ্চি দিয়ে বড় করে দিই তাহলে বুঝতে পারবেন এখানে বাই ডাইরেকশনাল একটা থিকনেস নিচ্ছে, দেখেন দুই পাশে এরকম থিকনেস নিতেছে 1 ইঞ্চি। আর এটা আমি যদি এখন ইন্টার হিট করি তাহলে আমার এটা এরকম রিপ হয়ে যাবে, এটাকে আমি রিপ বলতেছিলাম। এটা অ্যাড করার পরবর্তীতে কি হয় আমাদের দেখেন, আমি এখানে যদি আমার রেজাল্টটাকে একটু আপডেট করে নিই, তাহলে স্ট্রেচের যে জায়গাটা ছিল দেখেন ওটা শিফট হয়ে কোথায় চলে গেছে, দেখেন এইখানে, মানে আমার এইখানে আর ভাঙবে না, খেয়াল করছেন? ম্যাক্সিমাম স্ট্রেস আগে জেনারেট হচ্ছিল এই জায়গাটাতে, বাট এখন এখানে জেনারেট না হয় এখানে জেনারেট হচ্ছে, অর্থাৎ এই ফোর্সের কারণে যদি এই অবজেক্টটা কখনো ব্রেকডাউন করে, তাহলে শুরু হবে এই জায়গাটা থেকে, এই রিবের মাথা থেকে। বাট এই রিপ দেওয়ার কারণে এই যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে এটা কিন্তু অনেক কম হয়ে গেছে। আবার সিমিলারলি যদি আমি এখানে ডিসপ্লেসমেন্ট কার্ভে যাই, খেয়াল করবেন ডিসপ্লেসমেন্ট কার্ভে যদি আমি যাই, ডিসপ্লেসমেন্টটা কিন্তু কমে গেছে তুলনামূলক। যদিও এটা কিছুটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ডাকটাইল ম্যাটেরিয়াল হলে এটা বেশি ডিফর্ম হয়ে যাবে, ব্রিটল মেটাল হলে ম্যাটেরিয়াল হলে, যেমন কাস্ট আয়রন যদি হয় তাহলে এটা আবার একটু কম ডিফর্ম হবে। সিমুলেশনে তো ভেঙে একদম দেখায় না, এখানে জাস্ট ডিসপ্লেসমেন্টটা আর কি শো করে। আচ্ছা, এটা ছিল রিবের পার্ট। এই রিবটা আপনার বিভিন্ন ডিজাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন, আপনারা কোনো সমস্যা নেই। বাজে 11টা 10, আমাদের ফিচার ট্যাব থেকে আমি যদি যাই, এখানে আমাদের লোকটেড দেখালাম, কাজটা দেখাইছি, কোনো পার্ট ডিজাইন করি না, এটা স্পেসিফিক, পরে ইনশাল্লাহ করবো। হোল উইজার্ড দেখাইলাম, প্যাটার্ন দেখানো হয়েছে, র্যাপ দেখানো হয়েছে, মিরর তো ভিতর থেকে দেখানো হয়েছে, ইন্টারসেপ্টটা দেখানো হয় না। আচ্ছা ঠিক আছে, যদি কারো সময় নিয়ে কোনো ইস্যু না থাকে তাহলে আমি আরেকটু আগে যেতে পারি, মানে আজকের টার্গেটটা ফিল আউট করতে পারি অন্তত। আজকের টার্গেটে আরেকটা বিষয় ছিল, সেটা দিয়ে শেষ করি তাহলে।
আহ, আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ভস লেখা আছে। তো এখানে স্কেচে ঢুকছে নাকি, স্কেচে তো ঢুকে যাচ্ছে, যাই হোক। তো এই কার্ভের একটা বিষয় আছে, সেটা হলো যে প্রজেক্ট কার্ভ। এই প্রজেক্ট কার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পাইপ শেপ তৈরি করতে পারি, যেগুলা মানে আনইউজুয়াল, ইউজুয়াল কোনো শেপ না। একটা প্লেনে আমি একটা আঁকালাম কিছু একটা, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি ফ্রন্ট প্লেনে একটা ইউ আঁকালাম, বা যেটাই হোক করলাম, এটাকে আমি এখন সুইফট বস বেস দিয়ে একটা পাইপ রাউটিং বানাই ফেললাম। ঠিক আছে, এটা ছিল রেগুলার, দেখেন। বাট আপনার তো এমনও হতে পারে যে এই পাইপের মাথাটা এদিকে যাইতে হবে, এই পাইপের মাথাটা অন্যদিকে যাইতে হবে। তখন কি করবেন, সেটা দিকে আমরা একটু ফোকাস করি আজকে। তো এটা করার জন্য আমরা ব্যবহার করব এই যে প্রজেক্টের এখানে, আচ্ছা কার্ভের এখানে গেলে প্রজেক্ট কার্ভ বলে একটা অপশন আসবে। আমি যখন স্কেচে যাব, দেখেন ফ্রন্ট প্লেনে আমি স্কেচ করব এবং টপ প্লেনে স্কেচ করব, দুইটা কার্ভ, অর্থাৎ দুটো স্কেচ। সেই দুটো স্কেচকে সমন্বয় করে একটা নতুন কার্ভ তৈরি হবে। আমি আগে টপ প্লেনে একটা করে নিই। আমার সলিড ওয়ার্কস ঝামেলা করতেছে, কি ডিজাইন করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং চলতে থাকলে একটু ঝামেলা করে। তাহলে ভাই ওটা ক্র্যাক হয় না ঠিক মতো। ওটা আপনার লাস্টে একটা রেজিস্ট্রি ফাইল রান করতে হয়, লোডার ইনাবলার। আমি আপনাকে শর্টলি দেখাই। আপনি তো 22 ডাউনলোড করছেন না? ও আচ্ছা, তাহলে এটা রিস্টার্ট করে নিলে ঠিক হয়ে যাওয়ার কথা। যদি কাজ করে থাকেন তাহলে রিস্টার্ট করে নিলে ঠিক হয়ে যাওয়ার কথা। আর যদি একান্ত না হয় তাহলে আপনি এই ফোল্ডারটার ভিতরে ঢুকে এই যে লোডার ইনাবলার যেটা আছে, এটাকে একটু রান করে নেবেন একবার। এটাকে রান করে নিয়ে তারপরে রিস্টার্ট করবেন। আচ্ছা, আমি টপ প্লেনে এবং ফ্রন্ট প্লেনে দুটা মোটামুটি আইডেন্টিক্যাল স্কেচ করার ট্রাই করব, দেখি। ফর এক্সাম্পল এরকম একটা curve নিলাম আমি, এটাকে এখন আমি ডেফিনিশন দেবো। দুই, এটা দেবো 5, এখান থেকে এটা দেবো 10, এটা একটু বিস্তারিত করবো 4, মানে 5 4 টোটাল হবে 10। একটু কমাই দিতে হবে। এখন এটার একটা হাইট দিতে হবে আমার এখান থেকে। এটার সাথে হাইট দিতে হবে আমাদের। height একটা, এখান থেকে এটার height দিব। ডিফাইন হয়ে যাবে প্রথম 5, ফুললি ডিফাইন্ড হয়ে গেছে এই জিনিসটা। এটা নিলাম আমি টপ প্লেনে, নাও আছে এটাও। তো আমি এখন এই কার্ভটার সাপেক্ষে আরেকটা কার্ভ এখানে নিব ফ্রন্ট প্লেনে। আমি চেষ্টা করবো স্টার্টিং পয়েন্ট আমার ওইখানে রাখার, যেখান থেকে আমি কার্ভটা শুরু করছিলাম। আর কার্ভটা মোটামুটি আইডেন্টিক্যাল রাখতেছি আমি, আপনাদের বোঝার সুবিধার্থে কি হচ্ছে অ্যাকচুয়ালি তো মনে নাই। ট্রাই করে 2, ওভারঅল ছিল 10। চেক করি।
3 5 3 5 3 5 ফ্রন্ট প্লেনে যেটা করতেছিলাম সেটা হাইট ছিল 5 ছিল আমি এখানে দুইটা স্কেচ নিচ্ছি দেখেন দুইটা দুই প্লেনে যেহেতু পাইপের কথা বললাম এটাকে একটু ফিলেট করে নেব দেখতে ভালো লাগবে অনেক কম আছে এটা পড়ায় না সিমিলারলি আমি আগের যে স্কেচটা করছিলাম সেটাকেও ফিলেট করে নেব ফিলেট ভ্যালু সেম থাকবে আমি কিন্তু টুলের ব্যবহারটা শেখাচ্ছি এক্স্যাক্টলি কোনো ডিজাইন করতেছি না তো আপনারাও এই টুলের ব্যবহারটা শিখে রাখেন আপনাদের যখন প্রয়োজন হবে এই প্রজেক্ট কার্ভের যে বিষয়টা সেটা আপনি ব্যবহার করবেন এরকম যদি দুইটা স্কেচ আমাদের থাকে এই দুইটা স্কেচ অন স্কেচ রিলেশনশিপের মাধ্যমে আমরা এখানে একটা থার্ড স্কেচ পাবো যেটা আমাদের হবে প্রজেক্টেড কার্ভ সেটার জন্য আমি ফিচারে যাব দেন কার্ভস এই কার্ভসের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমার এখানে প্রজেক্ট কার্ভ বলে একটা অপশন আছে এটা যদি আমি ক্লিক করি দেখেন আমাদের এখানে দুইটা অপশন আছে স্কেচ অন ফেস স্কেচ অন স্কেচ যেহেতু আমাদের দুইটা স্কেচ তাহলে আমাদের স্কেচ অন স্কেচটাকে সিলেক্ট করতে হবে দেন সিম্পলি এই স্কেচটাকে একবার সিলেক্ট করবো এই স্কেচটাকে একবার সিলেক্ট করবো এখানে তৃতীয় যে কার্ভ স্কেচটা আসতেছে আমার সেটা কিন্তু কোনো প্লেনে নাই এটা 3 ডাইমেনশনাল একটা স্কেচ আসতেছে প্রজেক্টেড স্কেচ ক্লিক করে দেখে নেবো এখন আমি চাইলে এখানে সার্কুলার প্রোফাইল দিয়ে আগের মেথডে আমি 0.5 ইঞ্চের একটা টিউব নিলাম এই টিউবের ভিতরে আমি যদি চাই যে না আমি এখানে এটা সলিড বডি চাচ্ছি না আমি এখানে ভিতরে ফাঁপা চাচ্ছি হলো চাচ্ছি তাহলে এটা হলো করার জন্য আমাদের এখানে থিন ফিচার বলে একটা অপশন আছে এটা এনেবল করে দিলেই মাঝখানে হলো হয়ে যাবে এবং এটা যদি হলো করি আমরা তাহলে কি হবে আমার একটা ওয়াল থিকনেস দরকার হবে এই পাইপের ওয়াল থিকনেসটা হবে এটা সরি এটা না এটা 3 মিলি দিয়ে আমার ওয়াল থিকনেসটা 3 মিলি নিয়ে এটা রাউটিং করে চলে গেছে একদম 3 ডাইমেনশনালি এই পর্যন্ত ঠিক আছে একটু আগে যেটা করছিলাম সেটা ছিল শুধুমাত্র একটা ইউ শেপ বা হাফ রেক্টেঙ্গুলার এটা দেখেন একটা আনকন্ট্রোল একটা বলা যায় যে কোনো প্লেন থেকে যে কোনো প্লেনে মুভ করে চলে গেছে এটা আপনারা যখন এক্সজাস্ট মেনফোল্ড ডিজাইন করবেন একটা ইঞ্জিনের তখন এই টুলটা কাজে লাগবে প্রজেক্ট কার্ভ এটা সেভ দিয়ে প্রজেক্ট কার্ভ আচ্ছা আজকে প্রজেক্ট কার্ভের পরে আর কি করা লাগবে আচ্ছা 3D স্কেচিংটা আমি কিন্তু দেখাইনি ওটা একটু দেখাই দিই এই সিমিলার টাইপের এই জন্য একসাথে দেখাচ্ছি যারা পরবর্তীতে ভিডিও দেখবে তাদের সুবিধা হবে তো 3D স্কেচিংটা আমি একটু দেখাই আমি আবার পার্ট ফাইলে যাব 3D স্কেচিং হলে ওটা পার্টই তৈরি হবে আমাদের কোনো অ্যাসেম্বলি হবে না তো 3D স্কেচিং এর জন্য অলওয়েজ আমাদের একটা কাজ করে নিতে হবে সেটা হলো আইসোমেট্রিক ভিউতে যাইতে হবে আইদার কন্ট্রোল 7 চেপে যাবেন অথবা যে কোনো ভাবে যাবেন এখান থেকে যাওয়া যায় আইসোমেট্রিক ভিউ সিলেক্ট করা যায় আইসোমেট্রিক যাওয়ার পরে আমাদের এখানে অনেকেরই এখানে স্কেচের নিচে এরকম ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে 3D নেওয়া যাবে যদি আপনারা আগে কাজ করে থাকেন তাহলে আসবে এই অপশনটা
তাছাড়া আপনারা এটা খুঁজে পাবেন না এখানে। এটা এখানে খুঁজে যদি না পান, হতাশ হওয়ার কিছু নাই। এখানে ইনসার্ট অপশন আছে একটা, এখানে এখানে যদি আমি যাই, শিফট সলিডওয়ার্কস লেখার উপরে ক্লিক করলেই অথবা এখানে গেলেই ইনসার্ট বলে একটা অপশন আছে। এই ইনসার্টের ভিতরে যদি আপনারা নিচের দিকে আসেন, দেখেন 3D স্কেচ লেখা আছে। আপনারা এখানে ক্লিক করে একবার যদি কাজ শুরু করেন, তাহলে প্রতিবারই এখানে ড্রপডাউন মেনুতে পাবেন। তো 3D স্কেচিং এর বিষয়টা হলো, আমরা এতক্ষণ এতক্ষণ বা এতদিন পর্যন্ত যে স্কেচিং গুলো করছি সেটা ছিল খাতা কলমে আঁকানোর মতো, অর্থাৎ যে কোনো একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ ছিল, 2 ডাইমেনশনালি। তো এখন যেটা আমরা করতেছি সেটা 3 ডাইমেনশনালি অ্যাভেলেবল। অর্থাৎ আমি এখানে যদি একটা লাইন টুল নেই, এখানে আমার এখানে শো করতেছে, আমি যদি এখানে Ctrl+7 দেওয়া আছে আমার, এর জন্য এখানে আইসোমেট্রিক ভিউটা পাচ্ছি আমি। এই লাইন টুলের মাধ্যমে এটা অরিজিন অরিজিন থেকে যদি আমি একটা স্কেচ শুরু করি, তাহলে দেখেন আমি যে কোনো দিকে যাইতে পারতেছি, আমার প্লেনের সাথে কোনো সীমাবদ্ধতা নাই। ঠিক আছে? তো আমরা যে পার্টটা দিয়ে শিখবো এটা, সেটা আমি ড্র করার ট্রাই করি। এইদিকে আসবো, এই যে আমি দেখেন এখানে অর্ডিনেট বরাবর যখন নিচ্ছি, অর্থাৎ এক্সিস বরাবর যখন নিচ্ছি, তখন আমাকে গাইড করতেছে ব্লু ডটেড লাইন। আমাকে 3D স্কেচিং এর সময় অবশ্যই এটা ফলো করতে হবে, অথবা এটা যদি না করি আমরা, তাহলে দেখা যাবে যে আমরা অন্যদিকে উল্টাপাল্টা স্কেচ করে ফেলছি। তো আমি এখানে ক্লিক করলাম, আমি এটা শিখছিলাম আমাদের সলিডওয়ার্কস ক্লাসে, নাজমুল সাকিব স্যার শিখেছিলেন। দেখেন আমি একবার নিচে গেছিলাম, নিচ থেকে উপরে আসছি, আসার পরে আমার এখন যাইতে হবে এদিকে, এবারটা এদিকে আমি যাইতে পারতেছি না, এদিকে আমি এখান থেকে যাইতে পারতেছি না। কারণ কি? কারণ এটা ব্লক হয়ে আছে। অর্থাৎ আমি এট এ টাইম দুইটা প্লেনে আমি যাইতে পারতেছি, বাট আরেকটা প্লেনে যাইতে পারতেছি না। আমার যদি এখানে যাইতে হয়, তাহলে আমি কি করতে হবে? ইজিলি আমি যাইতে পারবো। ট্যাব, জাস্ট ট্যাবে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার এটা শিফট হয়ে গেছে। আবার ট্যাবে ক্লিক করলে দেখবেন শিফট হয়ে গেছে। তো আমি ট্যাবে ক্লিক দিয়ে আমার এদিকে যাওয়ার দরকার ছিল, আমি নিয়ে নিলাম। চেক করতেছি যে হ্যাঁ আমার 3 ডাইমেনশনাল স্কেচ হচ্ছে কিনা। তারপরে এটাকে আমি আবার Ctrl+7 দিয়ে আইসোমেট্রিক করে নেব, এইভাবে আগাবো। জানি না এখন পর্যন্ত যে এটা ঠিক আছে কিনা, একটু চেক করে দেখি। দেখেন ঠিক নাই, খেয়াল করছেন? আমি অন্যদিকে চলে গেছিলাম। এটা একটা সমস্যা 3D স্কেচিং এর, এটা একটা বড় সমস্যা 3D স্কেচিং এর ক্ষেত্রে। মোটামুটি এটাই 3D স্কেচিং। তো এটার আমি ডাইমেনশন যেভাবে আমরা 2 ডাইমেনশনে দিই, সেই একইভাবে দেওয়া যাবে। এটা 3 করে নিলাম, এটাকে 3 ইঞ্চি দিলাম। তারপরে রেক্টেঙ্গুলার যে শেপটা, সেটাকে আমি দিব 3 ইঞ্চি, এটাকে দিই 2.5। এটার একটা হাইট দিতে হবে এখানে 3। সিমিলারলি এটার একটা হাইট দিতে হবে, সমান হাইট দিতে হবে 3। দেন এখান থেকে এখানকার একটা ডিস্টেন্স আছে, সিমিলারলি এখান থেকে এখানে ডিস্টেন্স আছে, সেটা হবে আমার 2। সেটা উল্টো দিকে চলে আসতেছে, এদিকে। এখন আমার এই ডিস্টেন্সটা দেওয়া বাকি, এটাকে আমি 2.5 করে ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। ফুললি ডিফাইন্ড স্কেচ আমার এটা 3 ডাইমেনশনে করলাম আমি। এই স্কেচিংটা অনেক কমপ্লেক্স করা যায়, যেমন আমি গাড়ির যে কাজটা করছি, আমি একটু পরে দেখাচ্ছি এটা। আহ, এটা এই স্কেচটাকে ফিলেট করা যায়। ফিলেট করা সেম একইভাবে ফিলেট দিব, কর্নারে ক্লিক করব অথবা দুইটা আর্মে ক্লিক করলে আমার ফিলেটটা নিয়ে নেবে। ফিলেট ভ্যালুটা একটু বাড়াই নেব, অনেক বেশি হয়ে যাবে।
ফিলেট করে দিছি। এখন এটা মানে 3D স্কেচটা কেন করলাম, সাধারণত যে কোনো টিউবুলার যে শেপ গুলো হয় সেগুলোর জন্য 3D স্কেচিংটা খুবই কাজে দেয়। তো আমি যদি চাই এটাকে সিম্পলি সুইট ব্রাশ বেস কমান্ড ইউজ করে সার্কুলার প্রোফাইলে আমি এটাকে টিউব বানাইতে পারি। 3 ফিচার দিয়ে এটা একটা থিকনেস যদি আমি দিয়ে দিতাম, থিকনেস যদি দিয়ে আমি তাহলে এই যে দেখেন আমার টিউবুলার একটা অবজেক্ট পেয়ে গেলাম আমি, খেয়াল করছেন? এটা কিন্তু আপনি চাইলেও 2 ডাইমেনশনাল স্কেচ দিয়ে করতে পারবেন না, বা করতে পারলেও এটা অনেক খাটনি হয়ে যাবে, অনেক প্যারা হয়ে যাবে। তো এই একই কাজটা ওয়েলমেন্ট দিয়েও করা যায়, যেটা একটা স্পেসিফিক টুল আলাদা, আমি এটা পরে দেখাবো। এই যে 3D স্কেচিং এর যে বিষয়টা, সেটা আমি এটা সিম্পলি দেখালাম আপনাদের সুবিধার্থে। আমি যদি অনেক কমপ্লেক্স কিছু দেখাইতে চাই, তাহলে আমি যে গাড়ির কাজটা করছি সেটা দেখাইতে পারি। যে এইচএসএস ডিজাইনটা করছিলাম এখানে, এটা টোটালি 3 ডাইমেনশনাল যে স্কেচ, সেই স্কেচের উপরে নির্ভর করে বানানো। এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই যে 3D স্কেচ 2, তারপরে দেখেন 3D স্কেচ 5, 3D স্কেচ 6, যেগুলো সব 3 ডাইমেনশনাল স্কেচ। এই যে 3D স্কেচ 7, 8, এখানে যেই বারগুলো অ্যাড করছি সেটা এখানে এই স্কেচের মাধ্যমে করছি। এখানে edit-এ যাই, দেখেন এই যে এটাকে ডিফাইন করতে পারি না আমি, কোনো পয়েন্ট খুঁজে পাই না এখানে ডিফাইন করার জন্য, দরকার হবে না এটা ডিফাইন কাজের জন্য। তো এই ছিল আপনাদের 3D স্কেচিং এর যে বিষয়টা। এটা একটু প্র্যাকটিস করবেন আপনারা। জানি একটু প্রবলেম হবে, এটা স্কেচ যেটা আমি করতেছিলাম সেটার ক্ষেত্রে প্রবলেম হবে, বাট আপনারা চাইলে মাউসের কার্সার ঘুরায় ঘুরায় দেখতে পারেন। কিন্তু যখন আপনি স্কেচ করবেন তখন অবশ্যই Ctrl+7 দিয়ে শুরু করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি এদিক দিয়ে রাউটিং করে করতেছি। বাই চান্স যদি আপনার মনে হয় যে না ভুল হচ্ছে কোথাও, তাহলে জাস্ট একটু সোয়াইপ করে দেখবেন যে অন্যদিকে চলে গেছে কিনা। যদি যায় তাহলে ওটাকে আপনারা আবার রিডু করবেন, আবার রিওয়ার্ক করবেন, করে ঠিক করবেন। এটা শিখছিলাম সুজন বাবু, সরি, নাজমুল সাকিব স্যারের ক্লাসে, বললাম এটা একটু আগে। আচ্ছা, আজকে আর কিছু কি দেখাবো? বাকি আছে এখান থেকে ড্রাফটটা দেখাই দি ভাই। আর ইন্টারসেক্টের যে বিষয়টা, এটা পরে দেখাবো। এটা খুব একটা মানে জরুরি টুল না, আবার অনেক ক্ষেত্রে অনেক জরুরি হয়ে যায়। এটা পরে দেখাবো, ড্রাফট টুলটা আজকে দেখায় শেষ করি। ড্রাফটের বিষয়টা একদমই সিম্পল। ড্রাফট কথাটা আসছে মূলত উম, আমার যতটুকু ধারণা কাস্টিং এর জায়গা থেকে। যখন আমরা কোনো কাস্টিং করতে যাই, বিশেষ করে স্যান্ড কাস্টিং, কাস্টিং বানান করতেছি CAS, ওকে। তো এই স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে যদি একটা ইমেজ বের করি, এই যে দেখেন স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে আমাদের যে মেন অবজেক্টটা বানাই আমরা, সেটা ইজিলি যেন রিমুভ করা যায়, তার কারণে এখানে খেয়াল করলে দেখবেন একটু অ্যাঙ্গেল করা আছে। এটা কিন্তু ভার্টিক্যাল কিছু না, ভার্টিক্যাল না, এটা একটা অ্যাঙ্গেলে আছে। তো এটাকেই ড্রাফট অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? এখান থেকে ড্রাফটিং এর বিষয়টা আসছে। তো আমি যদি এখানে সিম্পলি আপনাদেরকে বোঝাতে চাই, টপ প্লেনে যদি আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল নিই, গজ করি পর্যন্ত, দেখেন এটা কিন্তু স্ট্রেট, তাই না? এখন আমি চাচ্ছি এটা স্ট্রেট থাকবে না, এটা একটু কার্ভ হয়ে যাবে, একটু ভিতরের দিকে যাবে, এটা একটু ভিতরের দিকে যাবে। এটা বিশেষ করে এই যে স্যান্ড কাস্টিং এর কথা বললাম, আবার অনেক সময় মোল্ডিং এর ক্ষেত্রে এটা লাগে। মোল্ডের যে ক্যাভিটি এবং কোর, সেখানে ড্রাফটিং এর কাজ আছে।
তো আমি যদি এটা ভিজুয়ালি দেখাইতে চাই ড্রাফটের বিষয়টা, সেক্ষেত্রে আমাকে ড্রাফটটা একটু বাড়ায় দিতে হবে। আমি 20 ডিগ্রি দিই, তিনটাতেই ড্রাফট। ও আচ্ছা, এখানে আমার প্রথমত ডিরেকশন সেট করতে হবে, কোন দিকে আমি ড্রাফট করতে যাচ্ছি। আমি যদি এই ফেসটাকে ড্রাফট করতে চাই, তো এটা সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করে দিলে আমার ড্রাফট অ্যাঙ্গেল দিয়ে আমি 20, এখানে একটা ড্রাফট হয়ে যাওয়া উচিত। অন্য সাইড ড্রাফট হয়ে গেছে, আমি পুরোটা টুল সিলেক্ট করছি, সরি। ড্রাফট, এটা আমার ডাইরেকশন, এটা আমার ফেস, যে ফেসে আমি ড্রাফট চাচ্ছি 20 ডিগ্রি। এই যে দেখেন, এটা 20 ডিগ্রি সরে আসছে। তো এটা আমি একটা জাস্ট সিম্পলি আপনাদের বোঝানোর জন্য এটা একটা শেপ নিয়ে করছি। যখন আপনারা প্রিসাইজলি কোনো কাজ করতে যাবেন, তখন এই ড্রাফটের কাজটা আসবে। সিএসডব্লিউ এর একটা এক্সাম ছিল, ওই এক্সামে একটা পার্টে মডিফাই করতে বলতো তারা। মানে কোশ্চেন এরকম থাকতো যে এটাকে মডিফাই করতে হবে, ড্রাফট অ্যাঙ্গেল দেওয়া থাকতো আপনার 1 ডিগ্রি, সেটাকে 5 ডিগ্রি করতে হবে বা 7 ডিগ্রি করতে হবে, এরকম বলে দিত। তো আপনি যদি ড্রাফটিং এর কাজটা জেনে থাকেন, তাহলে আপনি সিম্পলি বুঝতে পারবেন যে এখানে ড্রাফট করা আছে, এবং এই ড্রাফটটাকে আপনাকে এডিট করে ওরা পার্টটা দিয়ে দেয়। এই ড্রাফটটাকে আপনাকে এডিট করে কি করতে হবে, জাস্ট এখানে 20 জায়গায় যদি আপনি 15 বসাই দেন, তাহলে আপনার এডিট হয়ে গেল, মডিফাই হয়ে গেল, পার্ট মডিফিকেশন। পার্ট মডিফিকেশনে কিছু কোশ্চেন থাকে ওইখানে, তো এখানে এটা কাজে লাগে। আদারওয়াইজ আমি মনে হয় যে মোল্ডিং এর সেকশনে না গেলে এটা খুব একটা প্রয়োজন হবে না। আজকের ক্লাস এইখানে শেষ করতেছি, ঠিক আছে? হ্যালো, সবাই কি বেরিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কারো কোনো প্রবলেম যদি থাকে তাহলে শেয়ার করতে পারেন। তাছাড়া সবাই নাইও ক্লাসে দেখতেছি, আমি সহ 4 জন। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি এখন চান তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারেন, আমরা কিছুক্ষণ সময় প্রবলেম না থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, নেক্সট অন্য ক্লাসে দেখবো ইনশাল্লাহ। শোভনের কোনো প্রবলেম আছে আর? তো ঘুমাই গেছে মনে হচ্ছে।